দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শানশাইন। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আমরা এখনও যখন আলোচনা করছি তখনও মাইলস্টোনের বেশ কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য বাংলাদেশ সরকার এবং আমাদের বন্ধু বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে সিঙ্গাপুর, চীন এবং ভারতের চিকিৎসকরাও প্রচেষ্টা চালাচ্ছেন। এই ঘটনার মধ্যে জমে উঠেছে রাজনীতির নানান আলাপ এবং সে আলাপকে কেন্দ্র করে নির্বাচন, সংস্কার, নানান প্রসঙ্গ থাকছে। সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হাবিব ভাই, স্বাগত আপনাকে। আছেন সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব ভাই, শুভেচ্ছা আপনাকেও। এবং আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। মনিরা শারমিন, আপনাকেও স্বাগত। হাবিব ভাই, আমরা মানে মাইলস্টোনে যেভাবে ঘটনাটা ঘটলো সেটি তো আসলে ভুলবার মতো না এবং এটি ভয়ঙ্কর রকমের হৃদয় বিদারক। ফলে আমরা এরকম এক একটা ট্র্যাজেডি যখন হয় বা একটা বড় ঘটনা, সেখান থেকে কিছু শিক্ষার কথা আসে। ধরেন আমি রানা প্লাজার কথা যদি স্মরণ করি, তখন বলা হয়েছিল যে রানা প্লাজা হচ্ছে আমাদের জন্য ওয়েক আপ কল, বিশেষ করে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য। এবং বিদেশিদের চাপে পড়ে হোক, অ্যাকর্ড এয়ারলাইন্সের চাপে হোক, মনে হয় খানিকটা শিক্ষা আমরা সেখান থেকে হয়তো নিয়েছিলাম। মাইলস্টোন ট্র্যাজেডি আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, বা আপনারা যারা নীতি নির্ধারক, পলিটিশিয়ান, তারা আসলে কি শিক্ষা পেলেন এখান থেকে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমি কি শিক্ষা আমরা পাবো ভবিষ্যতে বা কি শিক্ষা নেব, সেটা আমার প্রশ্ন। যে আমরা যেন আর কোনোদিন এরকম পুরাতন লক্কর ঝক্কর ফিটনেস নেই যার, এমন কোনো ফ্লাইট নিয়ে যেন আমরা ফ্লাই না করি। সে ট্রেনিংই হোক আর প্যাসেঞ্জার হোক বা কারো বিমানই হোক না কেন, এটা একটা বড় আমাদের শিক্ষা কিন্তু নিতে হবে। যে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে কত করে মানুষের জীবন গেল, নিষ্পাপ। এরা কি বলবো, বাগানের ফুল। এরা কি ভেবেছে সকালে আসার সময় যে এই লাশ মানে অচেনা হয়ে যাবে তাদের? 10 টাকা দায়টা কি পাইলটের? আমি বলি না। যারা এই প্রশিক্ষণ বিমানটা তার হাতে তুলে দিয়েছে, কোনো রকম ফিটনেস চেক না করে, তাদের চূড়ান্ত আইনের আওতা আনতে হবে। চূড়ান্ত, ছোটোখাটো না। একজন পাইলট যদি মারা যেত, একটা মানুষের জীবনের দাম আছে, কিন্তু এতগুলি নিষ্পাপ বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, হত্যাকাণ্ডে বলল, শিকার হতে হলো। অর্থাৎ এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হলো, ইচ্ছাকৃত সে করে নাই, অনিচ্ছাকৃতই হয়েছে আপনার ফ্লাইটের ত্রুটির কারণে। তারপরেও তার সজাগ একটু থাকা উচিত ছিল। সে বলছে তার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সে তার বলতে পারছে না, এখন যেটা বলার চেষ্টা করা হচ্ছে। তো তাকে জাতীয়ভাবে তাকে মর্যাদা দিয়ে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। কিন্তু যে ভদ্রমহিলা, যে শিক্ষিকা তার নিজের জীবনটা দিয়ে 20টা শিশুকে বাঁচিয়ে গেল, তার ব্যাপারে তো কথা শুনতেছি না। তো আজকে সিদ্ধান্ত হয়েছে তাদেরকে রাষ্ট্রের সম্মান দিবে। একদিন পরে সিদ্ধান্ত হলো। ক্যাবিনেটের উনি ডিসিশন। কে? উনি মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাতি যখন দ্বিধাগ্রস্ত ছিল, সিদ্ধান্ত নিতে পারছিল না, রাজনীতিবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত না দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল, তখন সেই রাষ্ট্রপতি সামরিক বাহিনীর অফিসার হয়েও কিন্তু জীবন বিপন্ন জেনেও সেদিন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারই খালাতো ভাইয়ের মেয়ে, তারই ভাতিজা। এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা, কিন্তু আমরা মনে করি যে আমরা যারা বিএনপিকে তাদের গর্বের বিষয়। উনি গল্প ভিডিওগুলি শোনা যায়, আমি জিয়া রহমানের ভাতিজি। আর জিয়া রহমানের ভাতিজি বলেই নিজের জীবন বিপন্ন করেও সে এতগুলি বাঁচাতে গেল। তাকে সবচেয়ে বেশি সম্মানিত করা উচিত বলে আমি মনে করি। আর যারা বিশেষ বাচ্চারা মারা গিয়েছেন, তাদের পরিবারকে 5 কোটি টাকা দেন বা 10 কোটি টাকাই দেন, টাকায় দিয়ে তাদের এই অভাব পূরণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। ভাই, আমি আবার আপনার কাছে আসবো। সোহরাব ভাই, এই ধরনের একটা বড় ক্রাইসিসে আসলে আমরা অনেক বেশি মানে কতখানি সেই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি, বা আমাদের আসলে ক্রাইসিস ম্যানেজার কে? আমরা যদি আগের সরকারের সময় দেখি, আওয়ামী লীগের সময় ধরেন পেঁয়াজের দাম বাড়লেও বা অটোলার আন্দোলন করলেও সেটা সরকার প্রধানকে ডিল করতে হতো এবং সবাই বলতেন যে আপা আছে, আপা দেখবেন এটা। এখনও আমরা দেখলাম এই ক্রাইসিসে না পড়লে এই অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদেরকে আন্তরিকভাবে হয়তো ডাকেন না, তখন রাজনীতিবিদদেরকে ডাকেন এবং একটা ঐক্যের সুর তখন বেজে ওঠে।
ফলে প্রফেসর ইউনূসের সরকারি এই ক্রাইসিসটাকে কতখানি আসলে হ্যান্ডেল করতে পারলো? মানে আপনার দুর্ঘটনা ঘটার পরে তাদের চিকিৎসা ব্যবস্থাপনা, ভুল তথ্য না ছড়ানো, মৃত্যুর তালিকা নিশ্চিত করা, আনুষঙ্গিক ব্যবস্থাপনা, সেই জায়গায় আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। সরকার যে ভালোভাবে এটা মোকাবেলা করতে পারেনি, সামাল দিতে পারেনি, এটা তো স্পষ্ট। কিন্তু তার আগে যে বিষয়টি বলে যে এটা আমার ধারণা, এই দুর্ঘটনা আমাদের সম্মিলিত ব্যর্থতা, আমাদের অক্ষমতা, দায়িত্বহীনতা, অবহেলা। আমরা কি গণমাধ্যম সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ, এই বিমানটি কত বছরের, এটা ত্রুটিপূর্ণ থাকতে পারে, এটার মডেল নিয়ে প্রশ্ন হতে পারে, আমরা কেউ কেন প্রশ্ন করলাম না আগে? মানে এত বছরে আগে, মানে এত বছরে, এর আগেও তিনটা বিমান দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, উন্নত দেশেও এর চেয়ে একেবারে অত্যাধুনিক যুদ্ধ বিমান হলেও দুর্ঘটনা ঘটতে পারে, কারণ দুর্ঘটনা হিসেবে। কেন বাংলাদেশের 53 বছরেও বিমান বাহিনীর জন্য আলাদা রানওয়ে করা গেল না? কোনো সরকার কিন্তু এর উদ্যোগ নেয়নি। এটা শুধু আওয়ামী লীগ বা শুধু বিএনপি, এটা না, 54 বছরে যারা ক্ষমতায় এসেছে কেউ এটা উদ্যোগ নেয়। লালমনিরহাটে একটি বিরাট সামরিক ঘাঁটি পড়ে আছে, সামরিক কী বলে, বিমান ঘাঁটি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ব্রিটিশরা করেছিল এবং সেটা পরিত্যক্ত অবস্থায়। এই আমরা সাম্প্রতিককালে অনেকবার শুনেছি এটা চালু হবে, এটা কি করবে, এটা নিয়ে রিজিওনাল এয়ারপোর্ট করবে, আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হবে কিনা, কিন্তু করা হয়নি। আমরা তো এত বিষয়ে আলোচনা করি, এই যে জাতীয় জননিরাপত্তার বিষয়টি কেন ভাবি না? ঢাকা শহরে এমনকি যেখানে দুর্ঘটনাটা ঘটছে, যেমন রানওয়ের পরেই কিন্তু স্কুলটা, এখানে স্কুল নির্মাণ করা যায় কিনা, এর আশেপাশে অনেকগুলো ভবন আছে, সুউচ্চ ভবন, সেটা করা যায় কিনা। আবার আমাদের মধ্যে আইন না মানার যে প্রবণতা, আপনি একজন আইন ভেঙে একজন ভবন করলেন, সেই ভবনটা আমরা ভাঙার চেষ্টা করি না, বরং আমরা চেষ্টা করি আরেকটি ভবন তুলে ওইটার ন্যায্যতা দেওয়ার। আপনি ঢাকা শহরের অসংখ্য উদাহরণ না, 80% হবে অথবা 70% যে কোনো না কোনোভাবে আইন ভঙ্গ করে। আমরা তো এই বনানীর রূপায়ণ এপার টাওয়ারের ক্ষেত্রে দেখলাম, আরও অনেক ক্ষেত্রে দেখলাম। তো এখন এটি আমাদের হুঁশ ফিরিয়ে আনবে কিনা, আমাদের চৈতন্যোদয় হবে কিনা, এবং সেটি কিন্তু শুধু সরকার না, সরকার তো কাঠামোগত বা দুর্ঘটনার, আপনি যেটা বললেন যে মোকাবেলা করতে পারেনি, আর সরকার এটি দুর্ঘটনার জন্যই রাজনীতিকদের রেখেছে তা না। এর বড় একটা কারণ হচ্ছে গোপালগঞ্জের ঘটনা, যে একটা সরকার একটা স্তব্ধ হয়ে গেছে, সরকার ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে। এখন এটি একজন তো দেখলাম কমিউনিস্ট পার্টির এবং আরও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির মহাসচিব বলেছেন যে সরকার যখন বিপদে পড়ে তখন আমাদের ডাকে। এটি কেন হবে? তাহলে সরকারের ক্রাইসিস ম্যানেজার ওই অর্থে নাই কেউ না, ক্রাইসিস ম্যানেজার না, ক্রাইসিস মনে করে কিনা। এই যে ক্রাইসিস তো শুধু যে এই দুর্ঘটনা ঘটেছে, ঘটার পর কিভাবে করলো, হয়তো আরেকটু শুশ্রূষা ভালো হলে, আরেকটু দ্রুত নিলে আর দুজনকে বাঁচানো যেত। কিন্তু তার চেয়েও বড়, হ্যাঁ, সরকার সাহায্য চেয়েছে এবং আমাদের প্রতিবেশী সহ চীন, সিঙ্গাপুর, ভারত সাড়া দিয়েছে এবং তারা এসেছে। এখানে আরেকটি ব্যাপার, আমাদের এই সক্ষমতাও নেই যে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্যে, এবং অতীতে তো আলাদা হাসপাতালও ছিল না। বিগত সরকারে আমলে একটি হাসপাতাল করা হয়েছিল, জাতীয় বার্ন ইনস্টিটিউট। হ্যাঁ, সেটার দক্ষ, যোগ্য, অভিজ্ঞ চিকিৎসক আছে কিনা, অনেক ক্ষেত্রেই তো নাই। আমরা ভাবি যে ভারতে রোগী না পাঠিয়ে, বা ভারত যখন রোগী পাঠাচ্ছে না, এই রোগীদের যেতে দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, আমরা চীনে পাঠাতে পারি কিনা, সিঙ্গাপুরে পাঠাতে পারি না। চীনে পাঠানো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তো সরকার হয় সক্ষমতা তৈরি করবে, আর না হলে মানুষের প্রতিটি নাগরিকের ওই সক্ষমতা তৈরি করুক যারা সবাই বিদেশে যেতে পারবে, বাইরে যেয়ে চিকিৎসা করাতে পারবে। সেটা তো সম্ভব নয়। মনিরা শারমিন, এখনো 20%
মানুষ দারিদ্র্য সীমার নিচে নিচে বাস করে, বসবাস করে। সুতরাং তাদের কাছে রাষ্ট্রের কোনো অর্থ নেই। কোনো অর্থ নেই। মনির হাশিম, আপনার কাছে আমি ঠিক এই জায়গাটায় আসতে যাচ্ছিলাম, যে জায়গাটায় সৌরভ ভাই নিয়ে গেল। ধরেন একটা বিশাল গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার যাত্রা শুরু করলে, এবং সেই গণ অভ্যুত্থানের হিরো, পথপ্রদর্শক, নেতৃত্ব আপনারা এখন যারা এনসিপি করছেন, তখন আপনারা সাধারণ শিক্ষার্থী ছিলেন, শিক্ষার্থীদের ব্যারেল এবং অন্যান্য সহযোগী সকল রাজনৈতিক সংগঠনগুলো আপনাদের পেছনে থেকে করেছে। এবং সেই সময় সম্ভবত দুইটা জায়গায় গুরুতর সংস্কারের প্রত্যাশা ছিল, একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কতখানি সংস্কার হলো মাইলস্টোনের এই ঘটনা, এবং তার পরবর্তীতে চিকিৎসার জন্য আমাদের চীন থেকে ডাক্তার আনতে হচ্ছে, সিঙ্গাপুর থেকে আনতে হচ্ছে, ভারত থেকে আনতে হচ্ছে, এবং কোথায় দিয়াবাড়ি এবং কোথায় ঢাকা মেডিকেল কলেজের মাঝখানে কোনো হাসপাতাল নেই যারা আমাদের এই বার্নের পুড়ে যাওয়া বাচ্চাগুলোকে চিকিৎসা দেবে। আপনারা এত পরে এসে, 1 বছর পরে এসে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করছেন, কিন্তু আপনারা কয়েক ঘন্টা নোটিশে প্রধান বিচারপতিকে সরিয়েছেন। এতদিন পরে এসে আপনাদের মনে হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না বা স্বাস্থ্য উপদেষ্টা অকার্যকর? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং উপস্থিত আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমরা এমন না যে স্বাস্থ্য উপদেষ্টা যে ওনার যে অকার্যকারিতা, এটা নিয়ে এই প্রথম আসলে আওয়াজ তোলা হলো। এর আগেও আমরা বিভিন্ন সময় বলেছি আসলে স্বাস্থ্য খাতে যেই বড় ধরনের ইভেন আমরা তো এইটা তো আমরা বারবার করে বলছি তখন থেকে, যে জুলাই আন্দোলনে যারা আহত তাদের সুচিকিৎসা হচ্ছে না, এটাও নিশ্চিত করতে পারছে না। নিহতদেরও একটা তালিকা হয়নি, নিহতদেরও একটা তালিকা হয়নি, যারা শহীদ হয়েছেন তাদেরও একটা তালিকা হয়নি। তালিকা এখন আমরা করতে পারি। আপনি তাহলে চিন্তা করেন 1 বছর চলে গেল, তাহলে এই আসলে এই আজকে যখন দাঁড়িয়ে আমরা এই আরও একটা 1 বছর পরে, এই জুলাই তো আসলে আমাদের পিছু ছাড়ছে না। এই জুলাইয়ে আমরা ছাত্রদের ভাগ্যের যে একটা নির্মমতা, সেটা আমরা পরিবর্তন হতে দেখছি না। সাথে সাথে দেখেন একই কিন্তু পরিণতি, মানে তাদেরও কিন্তু একই পরিণতি, সেটা রাষ্ট্র এটার জন্য একদমই, মানে এই দায়ভার আসলে রাষ্ট্রের নিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি বলি যে স্বাস্থ্য উপদেষ্টা আসলে ওনার কার্যকারিতা কি, এই 1 বছর পরে এসেও যখন শহীদদের একটা তালিকা হয়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাহলে উনার কার্যকারিতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হবে। এবং এটা কিন্তু আমরা বারবার করে বলে যাচ্ছি। এবং আপনি দেখেন মাইলস্টোনের ঘটনা তো আমাদের আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। দেখেন একটা ঘটনা বারবার করে সামনে আসছিল, সেটা রিটেন এবং ভিজুয়াল অনেক ক্ষেত্রেই আসছিল, যে একজন মা তার সন্তানকে খুঁজে পেয়েছে, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে এসি নেই। দেখেন একটা পোড়া রোগী, যার আসলে 70%, যে বাচ্চাটার 70% শরীরের বার্ন, সে বারবার করে বলছে আম্মু আমাকে বাতাস করো, আম্মু এসি নাই কেন, আম্মু এই অ্যাম্বুলেন্স কেমন অ্যাম্বুলেন্স, এখানে এসি নাই কেন, আমার কতক্ষণ লাগবে। এবং যেই দূরত্বটা আপনি দেখেন বাংলাদেশের এই ধরনের একটা ঘটনায় আমাদের তো ট্রাফিক জ্যাম তো সব সময়, এবং এই যে ডিলে, বাংলাদেশি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা আমি যদি বলি ক্রাইসিস রেসপন্স, এটা যে কতটা পিছিয়ে। ক্রাইসিস রেসপন্স ইউনিটে অন্যান্য দেশে যেটা আছে, সেটা হচ্ছে বাহিনীর সব বাহিনী থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে, সেখানে ডক্টর আছেন, সেখানে নার্স আছেন, তারা কিন্তু ক্রাইসিস যেখানে হয়, সেই ইনসিডেন্ট যেখানে হয়, সেখানে কিন্তু পৌঁছে যান। বাংলাদেশে এই ধরনের সিস্টেম নাই। সুতরাং আমাদের এমন অনেক শিশু কিন্তু রাস্তায় যেতে যেতে তাদের অবস্থার অবনতি হয়েছে, অনেক অবনতি হয়েছে। সুতরাং এই হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা। এবং আমি যদি মাইলস্টোনের ঘটনাটাই একটু অবতারণা করি, বাংলাদেশে আসলে কি হয় দেখেন, আজকে 4র্থ দিন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে। আপনি রানা প্লাজার কথা প্রথমেই অবতারণা করলেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে, 2 দিন আমরা নিউজে দেখি, গণমাধ্যমে দেখি, সবাইকে একেবারে দেখি এই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে, আর কোনো বিষয় নেই। এবং তারপরে দেখা যায় তদন্ত কমিটি গঠিত হয়, এবং তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে দায়ে চাপানো, কার আসলে দোষ ছিল, এবং এরপরে আমরা ভুলে যাই। সুতরাং তাই হবে, এটাই হচ্ছে প্রশ্ন। এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই, যে আমরা কিন্তু বারবার এই যে তদন্ত কমিটি, দেখেন বাংলাদেশে যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে, কতগুলো তদন্ত কমিটি গঠিত হয়েছে, এবং তদন্ত কমিটির রিপোর্ট কি আমরা জানি? তারপরে সেইটার ব্যাপারে কি যেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সেটা কি আমরা জানি যে আসলে কোনো ব্যবস্থা? আপনারা কি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের ইস্যুটাকে সিরিয়াসলি দেখছেন, নাকি এটা মাইলস্টোনের পরিপ্রেক্ষিতে এটা একটা পপুলার ডিমান্ড হিসেবে আপনারা সামনে হাজির করেছেন? না, দেখেন
দায় যদি থাকে সেটা কিন্তু দায় স্বীকার করতে হবে, এবং সেটার জন্য আসলে যখন আপনি একজনকে এই ধরনের একটা ব্যর্থতার মধ্যে সে তো একটা দায়িত্বশীল জায়গায় আছেন, উনি দায়িত্বশীল জায়গায় থেকে উনার দায় নিতে হবে এবং এটার উত্তরে উনার বলতে হবে। এবং এইখানে এত বড় ধরনের একটা ব্যর্থতা, দেখেন এই যে ক্রাইসিস রেসপন্সে আমাদের স্বাস্থ্য খাত পুরা আসলে ব্যর্থ হয়েছে। সুতরাং এই দায়টা নিতে হবে এবং এই দায় নিয়ে তার পদত্যাগ, মানে জনগণের মানে যেই ডিমান্ড এখন শুধুমাত্র এটা পপুলিস্ট ডিমান্ড না, কিন্তু আসলেই তো কার্যকারিতা নেই, লজিক্যালও আপনি একদমই লজিক্যাল। আমি একটু হাবিব ভাইয়ের কাছে, হাবিব ভাই আমরা দেখলাম যে সরকার সিদ্ধান্ত নিতে গিয়ে এক ধরনের মানে সিদ্ধান্ত নেয় আবার বাতিল করে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার গত বছর এই সময় যেদিন ইন্টারনেট শাটডাউন করেছিল, তারা ফার্স্ট ভাবলো ওই দিন কিছুক্ষণ ইন্টারনেট বন্ধ রাখবে, পরে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে কি হবে না, মাইলস্টোন কলেজেরও ইন্টারমিডিয়েট পরীক্ষার আছে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাত 3টার পরে। অথবা ধরেন আমি যদি বলি যে আজকে সকালে বাংলাদেশ ব্যাংকের একটা পোশাকের বিষয়ে একটা নির্দেশনা ছিল, সেটা সিদ্ধান্ত নিলে আবার সরে আসলো। ফলে সরকার কি এটা আসলে সিদ্ধান্তহীনতা, না এটা তাদের অদক্ষতা, না অনভিজ্ঞতা? এটা তাদের অদক্ষতা, অনভিজ্ঞতা, অযোগ্যতা। এটি আমি বলতাম আপনারা জিজ্ঞাসা না করলেও। সচিবালয় ছাত্ররা ঢুকে পড়লো, আমি তখন ছিলাম, আমি একটা কাজে গেছিলাম। আমাকে পরে ওই জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে বসলাম, তো আমাকে জিজ্ঞাসা করছে কেমন মনে হচ্ছে আপনার কাছে। আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই 90-এর আন্দোলনের সময় ক্যাম্পাসের কথা মনে হচ্ছে। সচিবালয় চারিদিক দিয়ে রাস্তা আছে না, রাস্তায় সেটা দৌড়াদৌড়ি করতেছে সচিবালয়ের ভেতরে। এবং সেখানে বিজেপি করতেছে, লাঠিচার্জ করতেছে, আর্মি তার মাথা ফাটতেছে, চলে আসতেছে, পুলিশ আহত হচ্ছে, চলে আসতেছে, টিয়ার শেল মারতেছে, সব চোখে সব এই রুমাল দিয়ে, মানে একটা কি বল অদ্ভুত একটা দৃশ্য। এইটা হলো বাংলাদেশ সচিবালয়ে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বাংলাদেশ ওখানে সব কিছু নিয়ন্ত্রণ এবং সেন্সিটিভ জায়গায়। এবং সেখানে 29 কোটি না কত কোটি টাকা সচিবালয় গেট টেটগুলো সব ঠিক করছে। তার মানে কি তাই হলো? কেন এটা হলো? এটা হলো যে অযোগ্যতা, অদক্ষতা এবং কাণ্ডজ্ঞানহীন বলবো। এইটা তিনটা। ওই কলেজে তো পরীক্ষা ছিল, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এতগুলি বাচ্চারা মারা গেল সেখানে পদের কীভাবে, ওই স্কুলে কীভাবে পরীক্ষা হয় বলেন আপনি? এইটুকু জ্ঞান তাদের নেই। 3টার সময় তাদের বলতে হবে যে পরীক্ষা কালকে হবে না, সাথে সাথে বলা ঘোষণা দেওয়া হচ্ছিলো, সারা দেশব্যাপী বলে দেওয়া হচ্ছিল। এবং এমনকি এটা তো আমাদের বাংলাদেশে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বাচ্চারা এইভাবে স্কুলের উপর মারা যায়নি। সারা বাংলাদেশে একদিন ছুটি দিয়ে দিত, ওদের স্মরণে ছুটি দিয়ে দিতে পারতো, সেটা পরীক্ষা বন্ধ। আর এমনিতে পরীক্ষা কলেজগুলোতে পরীক্ষা যেখানে সেটা এমনিতে কলেজগুলো বন্ধ থাকে, এই সম্মানটুকু দেখাতে পারতো, যে কারণে ছেলে ছুটি গেল, সেটা দাবি তো একটাই, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেখেন, বিগত ফ্যাসিস্ট আমলে বলা ছিল খাতায় লিখলেই পাস, এবং কোনো মতো এদিক ওদিক লিখলে পারে গোল্ডেন প্লাস সব দিয়ে দিত, ফিল্টারে কোনো ঢাল থাকতো না। এইবার কিন্তু পার্সেন্টেজ খুব কম হঠাৎ করে। এবং এখানে কিন্তু সরকার শিক্ষা উপদেষ্টা বলেছেন এবার টাইট দেওয়া হবে, এই ধরনের একটা কথা বলছেন। যেহেতু টাইট দেওয়া হয়ে গেছে, এই ছেলে বিক্ষুব্ধ, এই বিক্ষুব্ধের সাথে ওই বিক্ষুব্ধ মিলে যেতে পারে। আচ্ছা, যে কারণে আমি দেখলাম সব বাচ্চা ছেলেরা, এর ভিতরে এসএসসি বাচ্চারা মানে আছে, এর ভিতরে আমি দেখলাম এটা সরকারের টোটালি একটা ব্যর্থতা। হাবিব ভাই, আমরা একটা বিরতি নেই। সৌরভ ভাই, সরকারের ভেতরের সরকার, তারপরে বিচার বিভাগ কতখানি স্বাধীনভাবে কথা বলতে পারছে, এগুলো নিয়ে আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা আপনাদের আয়োজনে একটি অনুষ্ঠানে কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে এই ভেতরের সরকার আসলে কারা? এই সরকার তো সবার সরকার হওয়ার কথা, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। সৌরভ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল এই ভেতরের সরকার কারা, বা সরকারের ভেতরের সরকার বলতে আসলে এই প্রত্যয়টা আমরা বুঝি নাই। না, এটি তো সাম্প্রতিককালে অনেকগুলো ঘটনায় কিন্তু এটাই মানে স্পষ্ট। যেমন সরকার কোনো একটা সিদ্ধান্ত নিল, কে নিল এটার যেমন জানা যায় না, আবার এই সিদ্ধান্তটা বদল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এটি অনেকটা আমাদের বন্ধু সাংবাদিক গবেষক আলতাফ পারভেজ বলছেন এটা হচ্ছে ফেসবুকের সরকার। মানে ফেসবুকে কোনো বার্তা দিলে সেটা দ্বারা প্রভাবিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি দেখছেন যে বাংলাদেশ ব্যাংক
খাতকে ঠিক করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, এবং নতুন গভর্নর অনেকগুলো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাংকিং খাতে এক ধরনের শৃঙ্খলাও ফিরে এসেছে। এখন গতকাল থেকে এটি আলোচনা যে এই সিদ্ধান্তটা কে নিলেন, গভর্নর নিজে নিয়েছেন, না ওখানে কোনো একটা চক্র বা কোনো একটা গোষ্ঠী যারা চেয়েছেন এই বাংলাদেশ ব্যাংক সফল না হোক। এরকম অনেকগুলো ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে, যেটা সরকারকেও অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলেছে, আবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো এ কারণেই সরকারের ভিতরে সরকার, এই সরকার তো কোনো দলের পক্ষে থাকার কথা না, কোনো গোষ্ঠীরও পক্ষে থাকার কথা না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, জনগণের পক্ষে যায় কিনা। কিন্তু অনেক সময় অনেক গোষ্ঠী, অনেক মহল সরকারকে চাপ দিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ায় এই সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জনগণের বিরুদ্ধে যাচ্ছে, স্বার্থের বিরুদ্ধে। এ কারণেই বলা হয়েছে যে এই সরকার তাহলে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। এবং সাম্প্রতিককালে সবচেয়ে বড় যে আলোচনা, সেটা হচ্ছে সরকার তো ঘোষিত যে তারা ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে। এই যদিও ফেব্রুয়ারি এপ্রিলের দোলাচল আছে, তারপরও সরকারের অঙ্গীকার হচ্ছে নির্বাচন করা। কিন্তু রাজনৈতিক মহলে দেখেন, আজকে বন্ধু বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিবের সাথেও কথা হলো, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এলাকায় যাচ্ছেন কিনা, তো বলছে নির্বাচনই হবে কিনা এটা নিয়েই তো অনিশ্চয়তা। এই যে একজন এই রাজনীতিকদের মধ্যে যে কোনো দলের যে কোনো নেতার সাথে কথা বললে কিন্তু এই ধরনের উত্তর আসে, এক ধরনের অনিশ্চয়তা আছে, অস্থিরতা আছে। তাহলে সরকার প্রকাশ্যে যেটা বলে, অপ্রকাশ্যে কি অন্য কিছু আছে? জি। এবং এই জল্পনাটা কিন্তু বেশ, এবং এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সরকারকে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া কঠিন। আবার এটি শুরু থেকে দেখা যাচ্ছে সরকার যখন যে দল বা যে মহল খুব চাপ দেয় তার পক্ষে, বা সেই দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দাবির যৌক্তিকতা, এটি জনগণের স্বার্থে না জনগণের বিপক্ষে যায়। যেমন গত বছর শুরুতে, এখন বলতে পারে যে এটা শুরুতে যেহেতু তখন সরকার বিশৃঙ্খল অবস্থায় ছিল, এইচএসসি পরীক্ষা, আবার কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা নিয়েই, সেই এইচএসসি পরীক্ষা যে পরীক্ষাগুলো বাতিল, পরীক্ষাগুলো অটো পাস দিতে হবে না, যে পরীক্ষাগুলো বাকি ছিল 5 আগস্টের আগে যেগুলো হওয়ার কথা ছিল, হতে পারেনি আন্দোলন সংগ্রামের কারণে। পরবর্তীকালে এরা দাবি করলো যে পরীক্ষা দিতে হবে না, এবং সেটা যে এই ছাত্রদেরই, মানে লাখ লাখ ছাত্র শিক্ষার্থীর জন্য যে কত বড় ক্ষতি হলো, এটা পরবর্তীকালে বুঝবে। আজ এবারের এসএসসি পরীক্ষার বা এবারে এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা বুঝতে পারছি। তো সরকার সিদ্ধান্তটা নিয়ে নিল। যদিও তখন এই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি ছিলেন দায়িত্বে। আচ্ছা, আপনি ওই সরকারের পিছনে সরকারের কথা বলছেন। সরকার একটা কমিটি করেছিল, কমিটি করলেন যে শিক্ষার পরিবীক্ষণ হবে, যে শিক্ষার পাঠ্যক্রম ঠিক আছে কিনা এটা নিয়ে। কমিটি করার সঙ্গে সঙ্গে একটা মহল বলল যে এই কমিটি মানে না, এই কমিটির অমুক পন্থী প্রফেসর সামিনা লুৎফা সহ, হ্যাঁ, এবং কমিটি বাতিল করে দিল। তারপর সরকারের সিদ্ধান্ত নিল, এবং সরকার তো গণ অভ্যুত্থানের সরকারের প্রধান একটা যে আওয়ামী লীগের যে নীতি আদর্শ, বিশেষ করে জাতীয়তাবাদের প্রশ্নে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে। সংবিধানে সেটা এখনও লেখা আছে যে এর বিপরীতে হচ্ছে যে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকতে হবে। সেখানে পাঠ্য বইয়ে একটি গ্রাফিতি ছিল বিভিন্ন, যে আমরা হিন্দু, মুসলমান, আদিবাসী, সংখ্যাগুরু ইত্যাদি ইত্যাদি। সেইখানে কারো মনে হলো যে এই আদিবাসী লেখাটা ঠিক হবে না, এবং সেটা কিন্তু বাতিল হয়ে গেল। এটাই হচ্ছে সরকারের ভিতরে সরকার। এটার ভিতরে সরকার। মনিরা শারমিন, এই সরকারের প্রধান বলেছিলেন যে উনি শিক্ষার্থীদের দ্বারা, ছাত্রদের দ্বারা তারা তার নিয়োগকর্তা, সেই অর্থে আপনাদেরকেই মিন করেছিলেন। আপনাদের দুজন প্রবল সহযোদ্ধা, তারা এখনো সরকারের ক্যাবিনেটে রয়েছেন, আরও একজন ছিলেন, তিনি বের হয়ে এসে আপনাদের দলের প্রধান হয়েছেন। ফলে ভেতরের সরকার বলতে যে গোষ্ঠীটাকে সোহরাব ভাই যেসব উদাহরণ দিয়ে বুঝালেন, তাদের চরিত্রটাকে আপনাদের কাছে পরিষ্কার,
নাকি সেটা নিয়ে কোনো ধোঁয়াশা আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই গোষ্ঠীটার সঙ্গে আপনাদের যে সখ্যতা, সেইটা কি নির্বাচনী কৌশল নাকি সেটা আপনাদের আদর্শিক কোনো ঐক্য হচ্ছে তাদের সঙ্গে? দেখেন, সরকারের ভেতরে সরকার, আমার তো মনে হয় যে সরকারের ভিতরে তো আসলে একটা গোষ্ঠী নাই, অনেকগুলো গোষ্ঠী আছে, এটা আগে বুঝতে হবে। এবং আমাদের যারা, আপনি সহযোদ্ধাদের কথা বললেন, যে তারাও কি আসলে সরকারকে কোনোভাবে প্রভাবিত করতে পারছে কি পারছে না বিভিন্ন ক্ষেত্রে, আমাদের কাছে কিন্তু এটাও প্রশ্নের উদ্রেক করে যে তাদেরও আসলে স্টেক কতটুকু সরকারে। যদিও আপনি বললেন যে আমরাই, প্রফেসর ইউনূস প্রথমে বলেছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন সরকারের বিভিন্ন কার্যক্রমে আমাদের মনে হয় যে আসলে তারা কি সেই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কাজ করছে, নাকি তাদের উপরে ওই সরকারের ভেতরে অন্য কোনো গোষ্ঠী আসলে ভর করে বসে আছে এবং ডিসিশন আসলে কারা নিচ্ছে। এই জায়গাতে তো আসলে একটা দুইটা না, এবং এমন আমার কাছে মনে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় যে যখন ৮ তারিখের যেই শপথ গ্রহণের বিষয়টি, এবং সেটি একটি সরকারি দিবস ঘোষণা করার একটা বিষয়, তো তখন আমার মনে হয়েছে যে তখন আসলে যেই ধরনের রাজনৈতিক বাস্তবতা ছিল এবং যেই ধরনের টার্ময়েলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এর থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু এই যে এক ধরনের বিষয় যেটা আসলে অপ্রয়োজনীয়, এবং এই মানে শপথ গ্রহণই আসলে আমাদের মনে হয় যে উপদেষ্টাদের মধ্যে এমন অনেক উপদেষ্টা আছেন যাদের এই শপথ গ্রহণটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং তাদের জীবনে এই জুলাইয়ের কোনো বিষয়েও ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আসলে শপথ গ্রহণটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে সরকারের ভেতরে আসলে কোন সরকার আসলে কাজ করছে। এবং নির্বাচনের কথা যদি বলি, দেখেন আমাদের পক্ষ থেকে আমরা যেটা সবসময়, আমাদের কিন্তু একেবারে আমরা যদি বলি যে অভ্যুত্থানের পরে আমরা প্রথমেই বলেছি যে সংস্কার লাগবে, সংস্কার প্রয়োজন। এই একটা ভঙ্গুর রাষ্ট্রে কোনো সংস্কার ছাড়া শুধু নির্বাচন দিয়ে কিন্তু রাষ্ট্র ঠিক করা যাবে না, তাহলে আমরা সেই আবার আগের মানে শাসন ব্যবস্থায় চলে যাব, এবং এরপরে কেউ ফ্যাসিস্ট হয়ে গেলে আবার আমাদের জীবন দিতে হবে। তো আমাদের সুস্পষ্ট কথা এখানে, সেটা হচ্ছে বিচার, সংস্কার, এইটার জন্যই কিন্তু আমরা বহুদিন ধরে বলে আসছি। এবং সরকারের, আমার মনে হয় যে সরকারেরও কিন্তু আসলে এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা দরকার, কিন্তু সরকারের পক্ষ থেকে তো আসলে এই বিষয়গুলো যে খুব বেশি গুরুত্ব সহকারে দেখছে সেটা আমাদের মনে হচ্ছে না। এবং এখানে দেখেন ঐকমত্য কমিশনে আজকে আমি এটা বলতে চাই, কারণ বিএনপির পক্ষ থেকে আমি নাম ধরেই বলছি যে আমরা যখন আসলে ঐকমত্য কমিশনে যাই তখন দেখি সারাটা দিন একটা খুব বোরিং একটা সময় কাটে আসলে। কারণ দেখা যায় যে অন্যান্য অনেক দল ঐকমত্যে আসলেও দেখা যায় যে বিএনপি এবং এর সমমনাদের যে দলগুলো, তাদের বিরোধিতার কারণে অনেক ক্ষেত্রে অনেক এজেন্ডা আটকে যায়। এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনের যারা আছেন তাদের আসলে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে একটা আশার খবর হচ্ছে এটাই যে এই যে ইসির নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলছিলাম, তা এইটা যে আসলে প্রধানমন্ত্রীর হাতে এখন আর থাকছে না, এই বিষয়ে ঐকমত্য যে আসতে পেরেছে সেটা একটা খুব আশার কথা। এবং আমরা মনে করি যে এই যে ন্যূনতম যে সংস্কারের কথা, এবং আমরা নির্বাচনকেও বিরোধী না। দেখেন এই যে নির্বাচন নিয়ে রাজনীতিবিদদের মধ্যে যে এত কনফিউশন, কেন কনফিউশন? প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারাই আসলে এই নির্বাচন নিয়ে কথা বলছেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি বা এপ্রিল এই দুইটা ডেটই আমরা দেখছি। আমাদের মধ্যে তো আমরা দেখেন, আমরাও নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের কথা বলছি, আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি এবং আমাদের আবার 15 দিন সময় দিয়েছে। সুতরাং আমরাও কিন্তু নির্বাচনমুখী হতে চাই। নির্বাচনমুখী দল। জি হাবিব ভাই, এই নির্বাচনের কথা যখন বলছিলাম তার ভিতরে আজকে আরেকটা সিদ্ধান্ত হলো যে স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক থাকছে না, জাতীয় সরকার বা দলীয় প্রতীক থাকছে না, মানে নির্ধারিত, মানে ধানের শীষ থাকবে না আর কি, খুব সহজ করে বললে। ফলে আলোচনায় হচ্ছে নির্বাচন কবে, নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি কি, সেটি জাতীয় সংসদ হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এর ভিতরে হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবার আলাপ, এইটা কোনো বার্তা দেয় কিনা? বিশেষ করে প্রতীক না থাকলে ধরেন আপনার উপজেলায় একাধিকজন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারেন এবং দুইজনই হয়তো পারিবারিক ব্যক্তিগত ট্র্যাডিশনের কারণে হতে পারেন, ফলে বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। ফলে এইটা থেকে আপনারা খানিকটা ঝুঁকিতে পড়ছেন, বা স্থানীয় সরকার নির্বাচনও কি হয়ে যেতে পারে? যখন প্রতীক দ্বারা নির্বাচন হওয়ার জন্য সিদ্ধান্ত নিল করার জন্য গেল আওয়ামী লীগ সরকার, আমরা বিরোধিতা করেছিলাম, তো তখন কি আমাদের একের অধিক প্রার্থী দাঁড়াতে পারতো না? আমরা তো বিরোধিতা করেছিলাম, আমাদের প্রতীক চাইনি, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক আমরা চাইনি। আর নির্বাচনে ব্যাপারে সৌরভ ভাইকে আমি যে কথা বলতে, আমি বললাম
জামাত যেখানে নির্বাচন চাচ্ছে না, যারা স্বাধীনতার একটা বিরাট দাবিদার, তো সেদের নির্বাচন হয় কী করে? সৌরভ ভাই জিনিসটা আমাকে সরল অর্থ বুঝছে। যখন বললাম জামাত স্বাধীনতার দাবিদার, তারা নির্বাচন না চায় নির্বাচন হয় কী করে, তখন সৌরভ ভাই বোঝা যাচ্ছিল কথার কোন অর্থে বোঝাতে চাচ্ছে। এবং তারা বলে দেয় স্থানীয় সরকার নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, এই যে উদ্যোক্তপূর্ণ কথাবার্তা, তো এইটা তো হলো না। সেই জন্য মানুষ ভাবে যে নির্বাচনটা হয়তোবা পিছিয়ে যাবে। কিন্তু একটি জিনিস আমি কাছে বলে দিই, আমার ওইগুলি এখন ইউটিউবে আসতেছে, প্রতিদিন আমি যে রেকর্ডিং মানে ভিডিওগুলি পাঠাতাম ছাত্রদের দিক নির্দেশনার মোতাবেক বা আমার অভিজ্ঞতা থেকে বলছে, সব আসতেছে সামনে। এবং 21শে এপ্রিল যখন আমি বের হলাম 2024, বের হয়ে ওই রাতেই বলেছিলাম, আমি জেল থেকে বের হওয়ার পরে ওই রাতে জেল থেকে বের হয়ে পার্টি অফিসে এসে বলেছিলাম এবং রাত্রিবেলা টকশোতে বলেছিলাম এই সরকার বেতন থাকবে না। তারপর দিন ব্যাখ্যায় দিয়ে বলছে কেন থাকবে না, এই কারণ থাকবে না, ওই বক্তব্য দিতে যায় না। এবং 6 মাসও থাকবে না, আমি বলছি 3 মাস থাকবে, 5 মাস এবার থাকবে না। কেন থাকবে না? সংক্ষেপে যেটা বলেছিলাম যে দল বাংলাদেশের সংবিধানকে পদ্দলিত করে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থাকা সত্ত্বেও সেটিকে বাদ দিয়ে বা সাইডে ফেলে রেখে, যেমন অনেকে স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়, ছাড়াছাড়ি হওয়ার আলোচনা হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু আইনত ছাড়াছাড়ি হওয়ার আগে আরেক জায়গায় বিয়ে বসে গেলে বাচ্চা কাচ্চা হয়ে যায়, সেটা অবৈধ। এই নির্বাচন হলো অবৈধ, ওই রকম সংবিধান তন্ত্র আছে, যেটা পরে প্রমাণিত হলো, বারবার আমি বলেছি। আর নিজের গঠনতন্ত্রকে অসম্মানিত করে, মানে নিজের সন্তানকে নিজের মেয়েকে অসৎ চরিত্র যদি বলে, তাহলে সেই পরিবারের ধ্বংস অনিবার্য। এই সরকার কতদিন ঠিক থাকবে? তেমনি ভাই বলে সে বললাম, এই জন্য এরা নিজে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিষ্কার আছে, একজনকে নৌকামার্কা প্রতীক দিবে, তার পক্ষে সবাই কাজ করবে, যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ স্বতন্ত্র প্রার্থী তাকে বহিষ্কার করবে। অথচ প্রধানমন্ত্রী যাচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে, ওই নির্বাচনী এলাকায় আরও 2 জায়গায় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে নির্বাচন করতেছে। তো এই যে মানে দলের সাথে নিজের ভিতরে যে সব ভিতরে, যে কারণে এই সরকার ক্ষমতা থাকবে না। এখন আমি এই সরকারের কথা বলি, সরকার যদি মানে এই ধরেন প্রফেসর ইউনূসের সরকার, আমি বলি যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে, সরকার সুন্দরভাবে একটা নির্বাচন করে, ফেব্রুয়ারি হোক, জানুয়ারি হোক, ডিসেম্বর হোক, ফেব্রুয়ারির মধ্যে যদি করে দেয়, ফেব্রুয়ারি পার হলে আর নির্বাচন হবে না, এবছরে হবে না, মানে 25 সালে হবে না, মানে 26 সালে হবে না। এখন তো 25 সাল, 26 সালে হবে না, কারণ এপ্রিলে আসলে পরে পরীক্ষা আসবে, রোজা আসবে, ঝড় নানান কারণে হবে না। তা আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, হবে কিনা আমি জানি না, অতীতে যতগুলি করেছিলাম সবগুলি কাছাকাছি গিয়েছে, অনেকগুলি সফল হয়েছে, দিন তারিখ নির্ধারণ করে দেওয়ার পরে সেই দিন তারিখের মধ্যেই হয়েছে। আমি বলবো এটা যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সরকার সুন্দরভাবে একটা বিদায় নিয়ে যাবেন। আর যদি এখান থেকে প্রলম্বিত করতে চায়, দেশের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই সরকার পরিবর্তনও হয়ে যেতে পারে, নতুন কোনো সরকার আমরা দেখতে পারি। জি, এই বিশৃঙ্খলাটা কে করবে হাবিব ভাই? এবং এই যে এনসিপির নেতৃবৃন্দ অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, এইসব অভিযোগের একটা বড় তীর সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে। আপনার উত্তর শুনবো হাবিব ভাই, বিরতি থেকে ফিরছি তারপর। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টায়। হাবিব ভাই, আপনি নির্বাচনের কথাই বলছিলেন, কিন্তু নির্বাচনের পথে যাওয়ার জন্য সংস্কারের কথা বলা হচ্ছে, বিচারের একটা দৃশ্যমানতার কথা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকেও, এবং নানা জায়গায় এনসিপিকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনসিপি নেতৃবৃন্দ করছেন। ফলে এই অবস্থায় কতখানি লেভেল প্লেইং ফিল্ড আসলে তৈরি হলো এবং এনসিপিকে আসলে ভয়ভীতি কারা দেখায়? করে বলি, এনসিপি আর ভয়ভীতি কেন দেখাবো? এনসিপি একটা নতুন সংগঠন, তারা করতে হবে, ভালো, ওয়েলকাম। এখন তারা নিবন্ধিত হয়নি, তো তাদের ভয় দেখাবো কেন? এনসিপি যারা ছাত্র, তাদের বলবো যে রাজনীতি করতে হলে পরে স্বাধীনতা বজায় রেখে করতে হবে, সিনিয়র নেতৃবৃন্দকে শ্রদ্ধা করতে হবে, বড় দলকেও সম্মান করতে হবে, যাদের লক্ষ লক্ষ কর্মী কারাগারে গেছে, জেলে গিয়েছে, আহত হয়েছে, মারা গিয়েছে। এনসিপিকে আমি এটুকু বলবো যে জামাত শিবিরের পাল্লায় পড়লে কিন্তু মুশকিল আছে। এতদিন মানুষ চুপ ছিল, এখন কিন্তু রাস্তায় রাস্তায় স্লোগান হবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কিন্তু জামাত শিবিরের সঙ্গে তো সবচেয়ে বেশি দিন আপনারা পাকিস্তানের রাজাকার, পাকিস্তানে ফিরে যাও। হ্যাঁ,
আমরা নিছিলাম গ্রামের ভিতরে যখন বাঘ ঢোকে তখন কে শত্রু কে মিত্র কে ভালো কে খারাপ কে স্কুর কে ডাকাত কে হিন্দু কে মুসলমান দেখে না, সবাই মিলে লাঠি পিটাতে যায়। জামাতের সাথে আমাদের সম্পর্ক হয়েছিল, এর সাথে একটা স্বৈরাচার ছিল। সেই সময় জামাত আমাদের মঞ্চে আসে নাই, 5 দল 7 দল 8 দল নিয়ে জামাতের পাশাপাশি চলছে। আবার যখন আওয়ামী লীগ 96-এ ক্ষমতা এসে যখন ব্যাপকভাবে যখন অত্যাচার নিয়ে শুরু করে, ফেনীতে বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ করতো, তখন ওই যে বন্য জন্তু ঢুকে যাওয়া হয়, তখন আমরা ঠিক আছে আগে দিকে সরাই। সেই সরাতে গিয়ে ধর আমাদের সাথে একটা ঐক্য হয়েছিল। এখন পরবর্তী সময় যদি তারা ওই পাওয়ার পরে যদি হানাহানিতে লিপ্ত হয়, তখন কি কেউ কাউকে ছাড়বে? আমরা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তারা প্রথম আমাদেরকে বলছে আমরা চাঁদাবাজ। তারা ব্যাংক দখল করে নিল, তাতে কোনো আপত্তি থাকলো না। আমরা কি বলছি এক কথা, আমার এখানে ব্যাংকটা সব দখল করে নিচ্ছে। আমাদেরকে বললো, আজহারি সাহেব বলল যে এক ডাকাতকে আমরা তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে, মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এগুলি তো বললোই। তারপরে জামাতে বললো বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। তারপরে কি ভয়াবহ কাণ্ড, যখন আমাদের নেতাজন তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূস লন্ডনে বসে একটা বৈঠক হলো, সারা পৃথিবীতে যারা আমাদের দেশকে চেনে জানে সহায়তা করে তারা আশ্বস্ত হলো। আইএমএফ থেকে শুরু করে বিভিন্ন যারা আমাদের দেশে অর্থ সহায়তা করে তারা অর্থ সাহায্য দেওয়া শুরু করলো। সালেহ আহমেদ নিজে বলেছেন। এনসিপি সহ সমস্ত দলগুলি ঐক্যমত্য কমিশন মিটিংয়ে গেছে, জামাত গেল না। জামাত তারেক রহমান কে, তার সাথে কেন যত বিবৃতি দিতে হবে? এই কথা জামাতের সাথে। জামাত বিএনপির দিকে আঙ্গুল যখনই তুলছে তখন জামাত সাথীহারা হয়ে গেছে, বন্ধুহারা হয়ে গেছে। যেমন 91 সালে জামাতে যেখানে শক্তি ছিল বিএনপি সমর্থন দিয়েছে, বিএনপি যেখানে জামাত সমর্থন দিয়েছিল, এবং 2টা মহিলা সংরক্ষিত আসন নিয়ে কিন্তু তারা সরকারে বিএনপিকে সমর্থন করেছিল। সেই বিএনপিকে ছেড়ে জামাত যখন আওয়ামী লীগের সাথে গিয়েছিল 96-এ আন্দোলন করতে গিয়ে, 94 থেকে করে, করে কি হলো, 2-3টা আসন পেয়েছিল মাত্র। জামাত বিএনপি থেকে যখনই ছিটকে যাবে, যেমন ধরেন আপনার সিংহের বাচ্চা বা বাঘের বাচ্চাও তার মার কাছ থেকে যখন সরে যায়, গোত্রের সন্তান শিয়ালও কিন্তু তাকে খাবলে ধরে। মানে আপনারা তার মানে জামাত বিএনপির বাইরে গিয়ে জামাতের টিকে থাকার সেই ক্ষমতা জামাত কোনোদিন অর্জন করতে পারেন। কারণ এখন রাস্তায় রাস্তায় স্লোগান হবে, 2 দিন পরে রাস্তায় রাস্তায় স্লোগান হবে, ধর ধর শিবির ধর। এই যে ধর ধর, এবং অনেকগুলো রাজনৈতিক দল দেখছেন না, ইসলামিক দলগুলি এক চরমনাই বাজে, চরমনায় সবচেয়ে সমালোচনা করে জামাতের। সেই চরমনাই এখন ঘুরে গেছে জামাতের, আওয়ামী লীগের মাঠটার খেয়ে এখন তাকে আবার গেছে এদিকে জামাতের গেছে। আর সমস্ত ইসলামিক দলগুলি জামাতের বিরুদ্ধে। জামাতদের ইসলামিক দল না, সেটা শত শত আলেম ওলামারা প্রমাণ করে দিচ্ছে যে ইসলামিক দলেরা না। যেহেতু জামাতের কেউ নাই এখানে ডিফেন্ড করার, না ডিফেন্ড করার নাই, আমি বলি, আমি জামাতের সামনেই বলছি তো, যে আপনারা সর্বশেষ যে তারা যে আত্মশিক্ষিত তারা খুনি, আমাদের আমি নিজে বলেছেন 71 সালে আমরা মুক্তিযুদ্ধে যাইনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা এমন কোনো বড় কিছু নয়। তার মানে 71-এর সমস্ত গণহত্যা, নারী ধর্ষণ থেকে শুরু করে বুদ্ধিজীবী হত্যা শুরু করে সমস্ত কিছু দায় জামাত। তার আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি জানিয়েছে। আমার প্রথম বক্তৃতা 6 তারিখে বা 7 থেকে এটা শুনবেন, যারা কেউ চিন্তাও করতে পারেন। সেই দিন আমি বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে 7ই অগাস্ট। এবং জামাত শেষ করে দিই যে আওয়ামী লীগ এই খুনের দায়ে 2,000 খুন, 30,000 আহত করার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, হচ্ছে নিষিদ্ধ। জামাত তাহলে 30 লক্ষ মানুষ হত্যার দায় জামাত কেন এই দেশে রাজনীতি করবে? জি মনিরা আপা, আপনার কাছে একটু আগে আসতে চাই এই কারণে যে নির্বাচন ছাড়া এত কিছুর পর অন্য কোনো সমাধান কে আছে, এবং নির্বাচনের কথা এত জোরালোভাবে আসতো না যদি রাষ্ট্র ঠিক মতো চলতো, যদি অস্থিরতা না থাকতো, যদি সংস্কার দৃশ্যমান হতো, তাহলে নিশ্চিত থাকেন বিএনপি হয়তো এইভাবে নির্বাচনের কথা বলতো না। কিন্তু আপনারা নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান দেখেন না? দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তবে আমরা বারবার করে বলছি যে শুধু নির্বাচনী সমাধান নাই, এবং নির্বাচনের জন্য যে আসলে এই যে বারবার করে একটা কথা আসে লেভেল প্লেইং ফিল্ড, বারবার করে বলা হচ্ছে যে দেখেন আমরা যখন এই গোপালগঞ্জের ঘটনা থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত দেখেন বাংলাদেশের যে বাস্তবতা, আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এবং আমরা বারবার করেই বলে আসছি যে পুলিশ প্রশাসন আসলে কাদের দখলে। দেখা যাচ্ছে যে মানে একজন ওসি উনি পরিচয় দিতেছেন যে আমি বিএনপির অমুক নেতার ভাগ্নে,
সুতরাং এটা তো মাঠের বাস্তবতা, এটা তো স্বীকার করতে হবে। এবং আরেকটা ব্যাপার যে বিএনপির পক্ষ থেকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় কি, দেখেন দায় স্বীকার করলে কিন্তু কোনো অসুবিধা নাই, দায় স্বীকার করতে হবে। দায় স্বীকার করা মানে হচ্ছে, বা ভুলটা স্বীকার করা মানে হচ্ছে আমার এই ভুলটা সংশোধনের একটা মানে মানসিকতা তৈরি হওয়া। সুতরাং দায় স্বীকার করতে হবে। এবং বিএনপির মানে যে তৃণমূলের যে অবস্থা, আমরা বিভিন্ন জায়গায় যখন আসলে সভা সমাবেশ করতে যাচ্ছি আমরা তো বুঝতেছি, এই পদযাত্রার মাধ্যমেই তো আমরা বুঝতেছি। এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই বললেন যে এই যে জামাতের কথাই উনি বলছিলেন যে চাঁদাবাজির কথা, কিন্তু দেখেন এই যে কথা বলার জন্যই তো আসলে এত বড় একটা অভ্যুত্থান, কথা বলতে পারিনি আমরা এত বছর। সালাউদ্দিন ভাইয়ের সমালোচনা আমরা করতে পারি, এটা তো আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, সেটা কিভাবে সুন্দর নাকি অসুন্দর সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আপনি সমালোচনা করতে দিবেন না। এবং সমালোচনার মানে নেওয়ার একটা যে ক্ষমতা সেটাও তো থাকতে হবে, এটার জবাব তো আপনি হামলা দিয়ে করতে পারেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির যে তৃণমূলের রাজনীতি সেটা হচ্ছে হামলার রাজনীতি, এটা আসলে স্বীকার করতে হবে। এবং স্বীকার করার মধ্যে দিয়ে বিএনপির আসলে পরিবর্তনের একটা রাজনীতির দিকে যেতে হবে, কারণ হামলা দিয়ে আসলে এই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করা যাবে না। সেটা যদি খারাপ হয় তাহলে জনগণ বিএনপিকে ভোট দেবে না। একদম, মানে সেটাই তো। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যদি এই ধরনের একটা সিচুয়েশন হয়, সেখানে নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে এবং নির্বাচন কমিশনকে সেই ধরনের একটা আয়োজনে মানে সক্ষমতা তৈরি হতে হবে। এবং দেখেন এই পুলিশ নিয়েই তো আমরা বহুবার কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা, এখনও আইন শৃঙ্খলা বাহিনীর উপর সাধারণ জনগণের আস্থা ফিরেনি। সুতরাং এই জায়গাতে আসলে যে সংস্কারের কথা বলছি, ঐকমত্যের কথা বলছি, আমাদের ঐকমত্য কমিশনে কি পুলিশ সংস্কার রিপোর্টটি নিয়ে কোনো কথা আছে? নেই। সুতরাং জনপ্রশাসন নিয়ে কোনো কথা আছে? যে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব যারা পালন করবে তাদের কিন্তু সংস্কারের ব্যাপারে কোনো কথা নেই। সুতরাং আমরা চাই আসলে মানে যে বিচারের কথা বলছি, একটা এখন পর্যন্ত আজকে 1 বছর পরে এসে আমার শহীদের যে মা সে কাঁদছে, সে বলছে আওয়ামী লীগের বিচার কেন হয় না। এবং আমাদের গুরুত্বপূর্ণভাবে আরেকটা জিনিস নোট করবেন যে দেখেন এই নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীকের ব্যাপারটি, নৌকা প্রতীক এখনো ছিল। সুতরাং এই যে ভিতরে যে সরকারের ভিতরে যে সরকারের একটা আলাপ করলেন এবং প্রশাসনের মধ্যে বা আমলাতন্ত্রের মধ্যে আসলে কারা আছে, সুতরাং এই সব আয়োজন নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকেই তো যেতে চাচ্ছি। সুতরাং সেটার জন্য আমাদের রাজনৈতিক যেরকম আন্তরিকতা থাকতে হবে রাজনৈতিক দলগুলোর, এবং সেখানে আসলে সংস্কারপন্থীও হতে হবে এবং এর মাধ্যমে অবশ্যই আমরা একদম শেষ সময় তাহলে সৌরভ ভাই নির্বাচন নিয়ে আপনার পূর্বাভাস কি? হাবিব ভাই একটা পূর্বাভাস দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে কি হবে। এনসিপি সহ জামাত ইসলামী এবং ইসলামী আরো বেশ কিছু দল তারা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড এগুলো নিয়ে তারা একেবারেই সন্তুষ্ট না। আসলে হচ্ছে ভোটের হিসাব নিকেশ এবং সরকারের প্রতি এক ধরনের অনাস্থা। আগে সমালোচনাটা ছিল বিএনপি বামপন্থীদের সরকারের উপর, এখন কিন্তু এনসিপি সহ একমাত্র জামাতই দেখে সরকারের কোনো সমালোচনা করে না। এনসিপি বাম বিএনপি গণতন্ত্র মঞ্চ সবাই সরকারের সমালোচনা করে, অর্থাৎ সরকারের যা করার কথা সেটা করতে পারছে না। অনেকে এই সরকারকে বোবা সরকার বলে, কালা সরকার বলে, এ কারণে যে আওয়ামী লীগ আমলে কথা বলা যেত না, কণ্ঠ রোধ করা হতো, আর এই সরকারের সময় কথা বলা যায় কিন্তু কথা কাজ হয় না, কারণ কাজটা করবে সরকার। সুতরাং এই যে উত্তাপ নির্বাচনকে সামনে রেখে, এটা একটা পারস্পরিক অনাস্থার কারণ এনসিপি মনে করে যেহেতু আমরা নতুন দল বা আমরা সাংগঠনিকভাবে অতটা সংগঠিত নয়, সুতরাং বিএনপি যেহেতু বড় দল, পুরনো দল, তারা এই সরকার যেহেতু দুর্বল এই সুবিধাটা নেবে। সরকার এমন বার্তা দিতে পারেনি যে কে বড় কে ছোট, কে পুরনো কে নতুন, কে আমাকে নিয়োগ দিয়েছে, এটা কোনোটাই আমার বিবেচনায় থাকবে না। বিবেচনায় থাকবে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অনেকেই অনেক কথা বললেন, শারমিন বললেন, হাবিব ভাই বললেন, কিন্তু বাংলাদেশের যে প্রান্তিক মানুষ, অবহেলিত মানুষ, যারা প্রতিনিয়ত ভয়ে থাকে এবং এই সরকারের আমলেও আওয়ামী লীগ বা রাজনৈতিক দলীয় সরকারের আমলেও ছিল, এই যে তাদেরকে কিন্তু অভয় দেওয়ার কেউ নেই। সবাই এখন ভোটের হিসাব নিয়ে কিন্তু ব্যস্ত। এই তাদের প্রান্তিক মানুষের নিরাপত্তাটা গুরুত্ব দেওয়া উচিত। অনেক ধন্যবাদ সৌরভ হাসান, ধন্যবাদ মনিরা শারমিন, ধন্যবাদ হাবিবুর রহমান। দর্শক ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী রোববার।